আলিপুরদুয়ার, তারপরে দক্ষিণবঙ্গে বেশ কিছু আসন যেমন হুগলি বা শ্রীরামপুর, হাওড়া, এইসব আসনগুলোতে দমদম, উত্তর কলকাতা, এগুলোতে লিড খুব কম এবং কমা বাড়া হচ্ছে। কখনো বিজেপি এগিয়ে যাচ্ছে, কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে। এখনও যদিও বেশিরভাগ এগুলোর মধ্যে তৃণমূল এগিয়ে, এমনকি রায়গঞ্জ সেখানেও শোনা যাচ্ছে দীর্ঘক্ষণ বিজেপি এগিয়ে থাকার পর এখন তৃণমূলের কৃষ্ণকল্যাণী মাত্র 79 ভোটে এগিয়ে। তো এই যে প্রবণতা আসছে বিভিন্ন আসন থেকে, মানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ আসনেই এবার দেখা যাচ্ছে মার্জিন খুব কম এবং দুই দলের শেয়ানের টক্কর। এইটা কেন, এই প্রবণতা কেন দেখা যাচ্ছে? না, এই প্রবণতার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি আগেই বলেছি, একটা সেট ভোট ব্যাংক আছে, তাকে সেখান থেকে আপস্টেজ করা যে খুব সহজ নয় সেটা বিজেপি বুঝতে পারছে। এবং এটা একটা জিনিস যে এই যে ভোটটা যদি মানে একটা ক্যালকুলেশন ছিল যে 2% ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কমে যায় এইসব করাপশান আর সমস্ত ইস্যুতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 6-7টা আসন ডাউন হয়ে যেতে পারে, মানে 22 থেকে 15 কিংবা 16 চলে আসতে পারে, এইরকম একটা ধারণা ছিল। আর ইকুয়াল পোর্শনে যদি আর পার্সেন্টেজ ভোট বিজেপির কমে যায়, তাহলে বিজেপির আরও ভীষণ রকম ব্লিডিং হবে, যেটা একটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে এই যে শিফট অফ ভোটটা কোথায় হলো, মানে বামপন্থা, লেফট এবং কংগ্রেস থেকে ভোটটা কি তৃণমূলে চলে গেল নাকি বিজেপির দিকে চলে গেল, ট্রেন্ডগুলো এইখানে। তাহলে নির্মলদাকে আরেকটা প্রশ্ন করতে চাইবো আমি, অনির্বাণ, সেটা হচ্ছে বামেদের তরফ থেকে দাবি করা হচ্ছিল মুর্শিদাবাদ তাদের জন্য শিওর সিট, মোহাম্মদ সেলিম জিতছেনই এবং সুজন চক্রবর্তী দমদমে, সৃজন ভট্টাচার্য যাদবপুরে এরাও জিতছেন বা ভীষণ ভালো ফলাফল করতে চলেছেন বলে দাবি করা হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম যে মোহাম্মদ সেলিম শুধুমাত্র পোস্টাল ব্যালট ছাড়া, মানে যেটা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের ভোট, সেখানে ছাড়া কোনো রাউন্ডে এগোতে পারেননি। এবং তারপরে সুজন চক্রবর্তীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সৃজনের জানা যাচ্ছে যে যাদবপুরে তিনি 3 নম্বরে রয়েছেন এবং প্রথম এবং দ্বিতীয় প্রার্থীর সঙ্গে তার বিপুল গ্যাপ, মানে সায়নী ঘোষ এবং অনির্বাণ গাঙ্গুলির থেকে অনেক পিছিয়ে। তাহলে বামেদের ঘরেও তো ভোটটা ঠিক গেল না। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ট্রাস্টটা রাখেন, বিজেপির ওপরেও এখনও ট্রাস্টটা সেভাবে তৈরি হয়নি। যে কথা আমি বহুবার বলেছি যে বিজেপিকে বাংলার পার্টি হয়ে উঠতে হবে, সেই বাংলার পার্টি হয়ে ওঠার ব্যাপারটা বিজেপির কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে এবং সেই কমিউনিকেশন গ্যাপটাই আমরা যত ক্যালকুলেশন করেছিলাম সব ভুল প্রমাণ করে দিচ্ছে। আমি বহুবার বলেছি যে হয়তো বা কিছু চেঞ্জ হতে পারে, বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে, কিন্তু দেখা যাচ্ছে সেই চেঞ্জটা এফেক্টিভ হচ্ছে না। ওটা সাংবাদিক হিসেবে নিশ্চিতভাবে আমার ভুল ক্যালকুলেশন যদি এই ট্রেন্ডটা থাকে। এবার এই ট্রেন্ডটা যদি ঘুরতে থাকে তাহলে বুঝবো যে আমাদের ক্যালকুলেশনের খানিকটা অংশ অন্তত ঠিক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধূলিসাৎ হয়ে যাবেন বলে যারা ক্লেম করছিল, এই ধারণাটা একটু বেশি ভাবনা, এই ধারণাটা হয়তো আমাদের যেই ভাবুক না কেন ভাবাটা উচিত হয়নি। আরও এই জিনিসটা ফর্মেন্টেড হয়ে যায় এক্সিট পোলগুলো আসার ফলে। একেবারে ফলাফলটা এখন যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু আপাতত আবার ফিরে আসবো স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু। জিষ্ণুবাবু, এখনো পর্যন্ত কিন্তু এই ওঠাপড়াটা চলছে, 30-11-1 এই ওঠাপড়াটা চলছে এবং বেশ কিছু জায়গাতে নতুন করে লিড বাড়ছে বা লিড কমছে তৃণমূলের এগিয়ে থাকা প্রার্থীদের, বিজেপির লিড কোথাও বাড়ছে, দেখে কীভাবে দেখছেন? কোনো জায়গায় এগিয়ে থাকা প্রার্থীরা পিছিয়ে যাচ্ছেন, কোথাও আবার পিছিয়ে থাকা প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন, কিন্তু যেখানে অনেক বড় ব্যবধানে হচ্ছে, আপনি মথুরাপুরের কথা বলছিলেন, জয়নগরের কথা বলছিলেন। মথুরাপুরে তো প্রায় মানে আমরা পাচ্ছি খবর যে 70,000-এর কাছাকাছি ডায়মন্ড হারবারে হয়েছে। কিন্তু দেখুন, মানুষের জীবনের দাম কিন্তু সবচেয়ে বেশি। সাংবাদিকতার ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গতকাল কুলতলি থানার মেরিগঞ্জ 2-তে খুন হয়েছেন প্রশান্ত নস্কর। এই তপশিলি জাতির এই ছেলেটি বিজেপির সক্রিয় কর্মী খুন হয়েছেন। তাহলে এ মানুষের মৃতদেহের ওপরে যেখানে আপনি বলছেন এততে জিতেছে, এততে এগিয়ে আছেন, এততে আছেন, সেই অংশটাও হওয়া উচিত। কারণ সারা ভারতবর্ষের মানুষ আমাদেরকে বর্বর মনে করে কিনা সেটাও এই ব্যবধানের সঙ্গে এই খবরগুলো আসা উচিত। যে মেরিগঞ্জের 2 নম্বর মেরিগঞ্জে গতকাল রাত্রে বিজেপির সক্রিয় কর্মীকে খুন করা হয়েছে, মানে যে আমার কাছে যে খবর এসেছে তার বললাম, আপনারা
সংবাদ মাধ্যম এই খবরের সত্য মিথ্যা যাচাই করে দেখাবেন যে এই যে বিরাট পরিমাণ আপনারা দেখাচ্ছেন যে বিজয়ের একটা ঢল, তার সঙ্গে কত মানুষের রক্ত, কত মানুষের জীবন আছে। আর বাঙালি হিসেবে আমি সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার ছবিটা কি হচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সৌরভপ্রিয়বাবু ওখানে হাত তুলছেন, সৌরভপ্রিয়বাবুর কাছে যাবো। সৌরভপ্রিয়বাবু, কোচবিহারে তার আগে আপনার কাছে যাওয়ার আগে একবার জানি রাখি, কোচবিহারে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার যে লিড সেটা কিন্তু অনেকটা কমে গেল। জগদীশ বসুনিয়ার লিড কমে অনেকটা নিচে নেমে এলো কোচবিহারে, 1000-এর মধ্যে নেমে এলো, অর্থাৎ 4000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন, সেটা 1000-এর কমে নেমে এলো জগদীশ বসুনিয়ার লিড। সৌরভপ্রিয়বাবু হাত তুলছেন প্লিজ। না, আমি শুরুতে এখানে সাংবাদিকবাবু আমাদের নির্মল্য মুখার্জিবাবু শ্রদ্ধ মানুষ, উনি বিশ্লেষণ করছেন এই যে কথাটা উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মুখ, এটা বোঝা যাচ্ছে। উনি সকালবেলা, আমি তখনই ওনাকে বলেছিলাম, উনি বলেননি, উনি বলেছেন এই প্রবণতা যদি বজায় থাকে। হ্যাঁ, বজায় থাকে, যদি বজায় থাকে, হ্যাঁ আমি বলছি। এবং সকালে তিনি বলেছেন যে প্রবল বিপ্লবের রক্তক্ষরণ তৃণমূলে শুরু হয়ে গেছে। আমরা তখনই আমি বলেছি একটু আস্তে আস্তে দাদা। আমি এই মুহূর্তে একটা আপডেট দেবো সৌরভপ্রিয়বাবু, এই মুহূর্তে একটা আপডেট। গণনা শুরু হওয়া থেকে এই প্রথম কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগোলেন 1372 দুয়ার। তারপরে দক্ষিণবঙ্গে বেশ কিছু আসন যেমন হুগলি বা শ্রীরামপুর, হাওড়া, এইসব আসনগুলোতে, দমদম, উত্তর কলকাতা, এগুলোতে লিড খুব কম এবং কমা বাড়া হচ্ছে। কখনো বিজেপি এগিয়ে যাচ্ছে, কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে। এখনও যদিও বেশিরভাগ এগুলোর মধ্যে তৃণমূল এগিয়ে, এমনকি রায়গঞ্জ, সেখানেও শোনা যাচ্ছে দীর্ঘক্ষণ বিজেপি এগিয়ে থাকার পর এখন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী মাত্র 79 ভোটে এগিয়ে। তো এই যে প্রবণতা আসছে বিভিন্ন আসন থেকে, মানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ আসনেই এবার দেখা যাচ্ছে মার্জিন খুব কম এবং দুই দলের শেয়ানের টক্কর। এইটা কেন, এই প্রবণতা কেন দেখা যাচ্ছে? না, এই প্রবণতার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি আগেই বলেছি, একটা সেট ভোট ব্যাংক আছে, তাকে সেখান থেকে আপস্টেজ করা যে খুব সহজ নয় সেটা বিজেপি বুঝতে পারছে। এবং এটা একটা জিনিস যে এই যে ভোটটা যদি, মানে একটা ক্যালকুলেশন ছিল যে 2% ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কমে যায় এইসব করাপশান আর সমস্ত ইস্যুতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 6-7টা আসন ডাউন হয়ে যেতে পারে, মানে 22 থেকে 15 কিংবা 16 চলে আসতে পারে, এইরকম একটা ধারণা ছিল। আর ইকুয়াল পোর্শনে যদি আর পার্সেন্টেজ ভোট বিজেপির কমে যায়, তাহলে বিজেপির আরও ভীষণ রকম ব্লিডিং হবে, যেটা একটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে এই যে শিফট অফ ভোটটা কোথায় হলো, মানে বামপন্থা, লেফট এবং কংগ্রেস থেকে ভোটটা কি তৃণমূলে চলে গেল নাকি বিজেপির দিকে চলে গেল, ট্রেন্ডগুলো। এইখানে তাহলে নির্মলদাকে আরেকটা প্রশ্ন করতে চাইবো আমি অনির্বাণ, সেটা হচ্ছে বামেদের তরফ থেকে দাবি করা হচ্ছিল মুর্শিদাবাদ তাদের জন্য শিওর সিট, মোহাম্মদ সেলিম জিতছেনই এবং সুজন চক্রবর্তী দমদমে, সৃজন ভট্টাচার্য যাদবপুরে এরাও জিতছেন বা ভীষণ ভালো ফলাফল করতে চলেছেন বলে দাবি করা হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম যে মোহাম্মদ সেলিম শুধুমাত্র পোস্টাল ব্যালট ছাড়া, মানে যেটা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের ভোট, সেখানে ছাড়া কোনো রাউন্ডে এগোতে পারেননি। এবং তারপরে সুজন চক্রবর্তীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সৃজনের জানা যাচ্ছে যে যাদবপুরে তিনি 3 নম্বরে রয়েছেন এবং প্রথম এবং দ্বিতীয় প্রার্থীর সঙ্গে তার বিপুল গ্যাপ, মানে সায়নী ঘোষ এবং অনির্বাণ গাঙ্গুলির থেকে অনেক পিছিয়ে। তাহলে বামেদের ঘরেও তো ভোটটা ঠিক গেল না। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ট্রাস্টটা রাখেন, বিজেপির ওপরেও এখনও ট্রাস্টটা সেভাবে তৈরি হয়নি। যে কথা আমি বহুবার বলেছি যে বিজেপিকে বাংলার পার্টি হয়ে উঠতে হবে, সেই বাংলার পার্টি হয়ে ওঠার ব্যাপারটা বিজেপির কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে এবং সেই কমিউনিকেশন গ্যাপটাই আমরা যত ক্যালকুলেশন করেছিলাম সব গ্যাপ ভুল প্রমাণ করে দিচ্ছে। আমি বহুবার বলেছি যে হয়তো বা কিছু চেঞ্জ হতে পারে, বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে, কিন্তু দেখা যাচ্ছে সেই চেঞ্জটা এফেক্টিভ হচ্ছে না। ওটা সাংবাদিক হিসেবে নিশ্চিতভাবে আমার ভুল ক্যালকুলেশন যদি এই ট্রেন্ডটা থাকে। এবার এই ট্রেন্ডটা যদি ঘুরতে থাকে তাহলে বুঝবো যে আমাদের ক্যালকুলেশনের খানিকটা অংশ অন্তত ঠিক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধূলিসাৎ হয়ে যাবেন বলে যারা ক্লেম করছিল, এই ধারণাটা একটু বেশি ভাবনা, এই ধারণাটা হয়তো আমাদের যেই ভাবুক না কেন ভাবাটা উচিত হয়নি। আরও এই জিনিসটা ফর্মেন্টেড হয়ে যায়
এক্সিট পোলগুলো আসার ফলে। একেবারে অর্থাৎ ফলাফলটা এখন যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু একটা আপাতত আবার ফিরে আসবো স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু। জিষ্ণুবাবু, এখনো পর্যন্ত কিন্তু এই ওঠাপড়াটা চলছে, এই 30-11-1 এই ওঠাপড়াটা চলছে এবং বেশ কিছু জায়গাতে নতুন করে লিড বাড়ছে বা লিড কমছে তৃণমূলের এগিয়ে থাকা প্রার্থীদের, বিজেপির লিড কোথাও বাড়ছে, এটাকে কিভাবে দেখছে? কোনো কোনো জায়গায় এগিয়ে থাকা প্রার্থীরা পিছিয়ে যাচ্ছেন, কোথাও আবার পিছিয়ে থাকা প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন, কিন্তু যেখানে অনেক বড় বড় ব্যবধানে হচ্ছে, আপনি মথুরাপুরের কথা বলছিলেন, জয়নগরের কথা বলছিলেন। মথুরাপুরে তো প্রায় মানে আমরা পাচ্ছি খবর যে 70,000-এর কাছাকাছি লিড ডায়মন্ড হারবারে হয়েছে, কিন্তু দেখুন মানুষের জীবনের দাম কিন্তু সবচেয়ে বেশি। সাংবাদিকতার ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গতকাল কুলতলি থানার মেরিগঞ্জ 2-তে খুন হয়েছেন প্রশান্ত নস্কর। এই তপশিলি জাতির এই ছেলেটি বিজেপির সক্রিয় কর্মী খুন হয়েছেন। তাহলে এ মানুষের মৃতদেহের ওপরে যেখানে যেখানে আপনি বলছেন এততে জিতেছে, এততে এগিয়ে আছেন, এততে আছেন, সেই অংশটাও হওয়া উচিত। কারণ সারা ভারতবর্ষের মানুষ আমাদেরকে বর্বর মনে করে কিনা সেটাও এই ব্যবধানের সঙ্গে সঙ্গে এই খবরগুলো আসা উচিত। যে মেরিগঞ্জের 2 নম্বর মেরিগঞ্জে গতকাল রাত্রে বিজেপির সক্রিয় কর্মীকে খুন করা হয়েছে। মানে যে আমার কাছে যে খবর এসেছে তার বললাম, আপনারা সংবাদ মাধ্যম এই খবরের সত্য মিথ্যা যাচাই করে দেখাবেন যে এই যে বিরাট পরিমাণ আপনারা দেখাচ্ছেন যে বিজয়ের একটা ঢল, তার সঙ্গে কত মানুষের রক্ত, কত মানুষের জীবন আছে। আর বাঙালি হিসেবে আমি সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার ছবিটা কি হচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সৌরভপ্রিয়বাবু ওখানে হাত তুলছেন, সৌরভপ্রিয়বাবুর কাছে যাবো। সৌরভপ্রিয়বাবু, কোচবিহারে তার আগে আপনার কাছে যাওয়ার আগে একবার জানি রাখি, কোচবিহারে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার যে লিড সেটা কিন্তু অনেকটা কমে গেল। জগদীশ বসুনিয়ার লিড কমে অনেকটা নিচে নেমে এলো কোচবিহারে, 1000-এর মধ্যে নেমে এলো, অর্থাৎ 4000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন, সেটা 1000-এর কমে নেমে এলো জগদীশ বসুনিয়ার লিড। সৌরভপ্রিয়বাবু হাত তুলছেন প্লিজ। না, আমি শুরুতে আমি এখানে সাংবাদিকবাবু, আমাদের নির্মল্য মুখার্জিবাবু শ্রদ্ধ মানুষ, উনি বিশ্লেষণ করছেন। এই যে কথাটা উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মুখ, এটা বোঝা যাচ্ছে। উনি সকালবেলা, আমি তখনই ওনাকে বলেছিলাম, উনি বলেননি, উনি বলেছেন এই প্রবণতা যদি বজায় থাকে। হ্যাঁ, বজায় থাকে, যদি বজায় থাকে, হ্যাঁ আমি বলছি। এবং সকালে তিনি বলেছেন যে প্রবল বিপ্লবের রক্তক্ষরণ তৃণমূলে শুরু হয়ে গেছে। আমরা তখনই আমি বলেছি একটু আস্তে আস্তে দাদা। আমি এই মুহূর্তে একটা আপডেট দেবো সৌরভপ্রিয়বাবু, এই মুহূর্তে একটা আপডেট। গণনা শুরু হওয়া থেকে এই প্রথম কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগোলেন 1372